হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। নিউটনস লজ অফ মোশন চ্যাপ্টার থেকে ফ্রিকশন বা ফ্রি ফোর্স অফ ফ্রিকশন। তো একদম দেরি না করে চলো আজকের বিষয়ে ঢুকে পড়ি। প্রথমে যেটা আমরা জেনে নেব, হোয়াট ইজ ফ্রিকশন। ফ্রিকশন বিষয়টা কি? দেখো, ফ্রিকশন is a force that resists relative motion of two objects in contact with each other. তাহলে ফ্রিকশন দুইটা অবজেক্টের মধ্যে যখন রিলেটিভ মোশন হয়, সেই রিলেটিভ মোশনটাকে অপোজ করে বা রেসিস্ট করে, সেটা অ্যাকচুয়ালি ফ্রিকশনের কাজ। যেমন এখানে দেখতে পাচ্ছ, একটা বয় কি করছে, একটা ব্লককে এই ডাইরেকশনে পুশ করছে। তো ফোর্স অফ ফ্রিকশন এখানে অ্যাক্ট করে এবং যা এই ব্লকটার যে মোশন, রিলেটিভ মোশন, তাকে অপোজ করে, রেসিস্ট করে। সিমিলারলি দেখো, এই বয়টা এই ব্লকটাকে বা এই বক্সটাকে একটা রোপের হেল্প নিয়ে পুল করছে। সো দ্য ফ্রিকশনাল ফোর্স অর ফোর্স অফ ফ্রিকশন ইজ রেসিস্টিং দ্য মুভমেন্ট অর দ্য মোশন অফ দ্য ব্লক। আরও কয়েকটা বিষয় আমরা ফ্রিকশন সম্পর্কে জেনে নেই। ফ্রিকশন ক্যান অকার between solid surfaces, fluid layers and material elements sliding against each other. তাহলে ফ্রিকশন কাজ করতে পারে সলিড সারফেসের ক্ষেত্রে, ফ্লুইড সারফেসের ক্ষেত্রে এবং ম্যাটেরিয়াল এলিমেন্ট যেগুলো রয়েছে যাদের উপর দিয়ে স্লাইড করছে তাদের মধ্যে এই ফ্রিকশন কিন্তু বা ফ্রিকশনাল ফোর্স অফ ফ্রিকশন কাজ করতে পারে, অ্যাক্ট করতে পারে। There are four types of friction. Friction can be divided into four types, namely static friction, sliding friction, rolling friction and fluid friction. এবং তাদের যদি আমরা এক্সাম্পল যদি দেখি, আমি স্ক্রিনে কয়েকটা ফিগার তোমাদের জন্য নিয়েছি, ডায়াগ্রাম বলতে পারো। তো প্রথম যে ডায়াগ্রামটা আমাদের দেখতে পাচ্ছ, সো দ্য ফার্স্ট ডায়াগ্রাম ইন্ডিকেটস স্লাইডিং ফ্রিকশন. So a block is sliding down an inclined plane. So the motion of the block is downward and force of friction is upward. And the static friction কি হচ্ছে? Static friction মানে কোন একটা ব্লক বা কোন একটা অবজেক্ট, কোন একটা বক্স স্ট্যাটিক অবস্থায় রয়েছে, রেস্টে রয়েছে। যেমন এটা এখানে রেস্টে রয়েছে। রেস্টে থাকলে কি হচ্ছে? রেস্টে থাকা মানে তার উপর কোনো ফোর্স মানে অ্যাপ্লাই মানে হতেও পারে আবার নাও হতে পারে। যেমন এখানে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি ধরো, কিন্তু ব্লকটা জায়গা থেকে মুভ করছে না, রেস্টে রয়েছে। তো সেই সময় কিন্তু একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে। একটা বিষয় ভেবে দেখো, ব্লকটার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করার পরেও যদি ব্লকটা যদি জায়গা থেকে মুভ না করে, তাহলে সেটা কি বোঝাচ্ছে? যে ব্লকটা উপর মানে আরেকটা ফোর্স অপোজিট ডাইরেকশনে কাজ করছে, অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডাইরেকশনে, যা ওই ব্লকের মোশনটাকে অপোজ করছে। তো ওই ফোর্সটা অ্যাকচুয়ালি কি? ফ্রিকশনাল ফোর্স। তো স্লাইডিং ফ্রিকশন দেখলাম, স্ট্যাটিক ফ্রিকশন দেখলাম। রোলিং ফ্রিকশনে কি হচ্ছে? একটা বডি বা একটা ধরো স্পিয়ার, সিলিন্ডার, এগুলো এই ধরনের বিভিন্ন অবজেক্ট যদি রোল করতে থাকে, তখন একটা মিনিমাম একটা ফ্রিকশন কিন্তু এই রোলিং মোশনের এগেনস্টে ওয়ার্ক করে থাকে, যেটাকে আমরা রোলিং ফ্রিকশন বলি। আর ফ্লুইড ফ্রিকশনে কি হচ্ছে? when a person swim inside ওয়াটারের মধ্যে দিয়ে বা অন দি আপার সারফেস অফ দ্য ওয়াটারের উপর দিয়ে যখন বা জলের ভিতর দিয়ে যখন সুইমিং করে, তখন কি করছে? ওই ওয়াটার বা ফ্লুইড কি করে? তাকে কিন্তু মানে তার মোশনটাকে রেসিস্ট করে। তো সেই সময় যে ফ্রিকশনটা অ্যাক্ট করে থাকে, that friction is called fluid friction. ফ্লুইড বলতে আমরা যেটা বুঝি, আমরা কিন্তু লিকুইড এবং গ্যাসিয়াস দুইটাকে একসাথে আমরা ফ্লুইড বলে থাকি। শুধুমাত্র ওয়াটার যে ফ্লুইড রেজিস্ট্যান্স দেবে তা না, এয়ারও কিন্তু ফ্লুইড রেজিস্ট্যান্স দিয়ে থাকে। ফ্রিকশন ক্যান বি বেনিফিশিয়াল। ফ্রিকশন বেনিফিশিয়াল হতে পারে আমাদের কিছু কিছু ক্ষেত্রে, সাচ এজ ট্র্যাকশন নিডেড টু ওয়ার্ক উইদাউট স্লিপিং। আমরা যখন হাঁটতে গেলে যে মানে স্লিপ যাতে না করে আমাদের মানে পা আর মাটির মধ্যে, বা আমাদের জুতার যে সোল রয়েছে তার সাথে যাতে মাটির স্লিপ যাতে না হয়, তার জন্য ফ্রিকশন কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। হাউএভার ফ্রিকশন ক্যান প্রডিউস হিট ইন ভেরিয়াস পার্টস অফ মেশিনস। বিভিন্ন মেশিনের মধ্যে কিন্তু ফ্রিকশন প্রচুর পরিমাণে হিট প্রডিউস করে থাকে। যেমন ধরো, একটা সিলিং ফ্যান যখন ঘুরে আমাদের মাথার উপরে, সেখানেও কিন্তু সিলিং ফ্যানটা কিন্তু একটা বিয়ারিং সিস্টেমের মধ্যে ঘুরে, সেখানেও কিন্তু একটা ফ্রিকশনের জন্য হিট আপ হয়। যখন বাইক চলে, বাইকের চাকাগুলিও একটা এক্সেলের মধ্যে ঘুরে, সেখানেও কিন্তু হিট হয়। ইট ইজ দ্যাট কম্পোনেন্ট অফ টোটাল কন্টাক্ট ফোর্স which acts parallel to the contact surface. The frictional force always opposes the relative motion and tendency of relative motion between two contact surfaces. চলো একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই পয়েন্টগুলোর মানে বুঝি। এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা একটা ব্লক রেখেছি, দিস ইজ দ্য ব্লক, একটা সারফেসের উপর রেখেছি। তো ব্লকটার উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কোন দিকে? এই ডাইরেকশনে ধরো অ্যাপ্লাইড ফোর্স,
ওকে, এই ডাইরেকশনে অ্যাপ্লাইড ফোর্স রয়েছে। আর তাহলে ফ্রিকশনটা কোন দিকে অ্যাক্ট করবে? অবশ্যই ফ্রিকশনটা তার অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে, এই ডাইরেকশনে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করবে। তো এখানে যে পয়েন্টটা দেখলাম, এখানে ইট ইজ দ্য কম্পোনেন্ট অফ টোটাল কন্টাক্ট ফোর্স হুইচ অ্যাক্টস প্যারালাল টু দ্য কন্টাক্ট সাইড। তো কন্টাক্ট ফোর্স কোথায় রয়েছে? এই জায়গাটার মধ্যে কিন্তু একটা কন্টাক্ট ফোর্স রয়েছে, প্রত্যেকটা জায়গায় রয়েছে, আমি জাস্ট এই জায়গাটার জন্য দেখাচ্ছি। এই কন্টাক্ট ফোর্সের মধ্যে কন্টাক্ট ফোর্সের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা থাকে প্যারালাল কম্পোনেন্ট যেটা কন্টাক্ট সারফেসের প্যারালাল, আরেকটা থাকে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, দ্যাট ইজ এই ডাইরেকশনে একটা কম্পোনেন্ট থাকে, যে কম্পোনেন্টটাকে আমরা বলছি নর্মাল রিঅ্যাকশন। এটাকে এন দিয়ে লিখলাম, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। আর কন্টাক্ট ফোর্সটা কোনটা? ধরো কন্টাক্ট ফোর্সটা যদি এই ডাইরেকশনে যদি আমরা দেখি কন্টাক্ট ফোর্সটা, তো এটারই দুইটা কম্পোনেন্ট আমরা ভাবতে পারি। একটা হচ্ছে প্যারালাল টু দ্য কন্টাক্ট সারফেস, কার কন্টাক্ট? ওই বডিটা আর সারফেসের কন্টাক্ট। আর আরেকটা হচ্ছে নর্মাল ফোর্স। তো ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে প্যারালাল যেটা। তো নর্মালি আমরা কি দেখি, রাফ সারফেসের ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স যেদিকে অ্যাক্ট করবে তার ঠিক অপোজিট ডাইরেকশনে ফ্রিকশন কিন্তু অ্যাক্ট করে থাকে। অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অপোজিটস দ্য রিলেটিভ মোশন and tendency of relative motion between two surfaces. Now we discuss cause of sliding friction. Sliding friction এর কি কজ রয়েছে, কজগুলি আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নিচ্ছি ওল্ড ভিউ। what was the old view? ওল্ড ভিউটা কি ছিল? The irregularities in the surface of one body get interlocked with irregularities in the surface of other body. This interlocking opposes the tendency of relative motion. The irregularities mean কি? দেখো এখানে যেমন একটা বক্স রয়েছে, বক্সটা কিসের উপর রয়েছে? একটা রাফ সারফেসের উপর রয়েছে। তো আমরা এই জায়গার যদি কন্ট্যাক্টটা দেখি, এটাকে একটু জুম করলে এটা একটু এনলার্জ একটা ছবি। তো এখানে দেখো জুম করলে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উপরের যে মানে ব্লকটা রয়েছে বা বক্সটা রয়েছে এখানে, আর নিচে যেটা সারফেসটা রয়েছে, দুইটারই আমরা এখানে এনলার্জ মানে কন্ডিশনে দেখছি। তো সারফেসগুলি কিন্তু একদম মানে রেগুলার না, এটা ইরেগুলার রয়েছে। এবং এখানে কিন্তু একটা ইন্টারলকিং, যেমন এখানে একটা ইন্টারলক হয়ে যাচ্ছে, তো এই জায়গার মধ্যে ইন্টারলক হয়েছে। এই ইন্টারলকিং এর কারণে প্রথমে ভাবা হতো যে এই লকিং এর কারণে স্লাইডিং ফ্রিকশনটা মানে আসে, স্লাইডিং ফ্রিকশন অরিজিনেট করে থাকে। কিন্তু পরবর্তী সময়ে যে মডার্ন ভিউ যেটা আমাদের সামনে বেরিয়ে আসে, মডার্ন ভিউ কিন্তু এই বিষয়টাকে সাপোর্ট করছে না। মডার্ন ভিউ কি বলছে? ফ্রিকশন অ্যারাইজেস অন অ্যাকাউন্ট অফ স্ট্রং intermolecular force of attraction between two surfaces at the point of actual contact. তার মানে ফ্রিকশনাল ফোর্সটা অনেকটা মানে ভিতরগত ব্যাপার, আর অনেক ভিতরে যেতে হবে ফ্রিকশনাল ফোর্সটা বোঝার জন্য। ওল্ড ভিউতে একটু উপর দিকে দেখা হচ্ছিল, মানে একটা মাইক্রোস্কোপিক ভিউ ছিল, কিন্তু মডার্ন ভিউতে কিন্তু একটা মাইক্রোস্কোপিক ভিউতে নেওয়া হয়েছে। মানে আমরা এই অংশটাকে যদি আরো যদি অ্যানালাইজ করি, কি দেখতে পাবো? এখানে যে দেখতে পাচ্ছ একটু মানে ব্রাউন কালারের, লাইট ব্রাউন কালার, এগুলো বোঝাচ্ছে কি? ওই যে বক্সটা রয়েছে, বক্সের যে ম্যাটেরিয়াল রয়েছে, ম্যাটেরিয়ালের অ্যাটমস গুলো বা মলিকুলস গুলো বোঝাচ্ছে। নিচেরটা হচ্ছে সারফেস। তাদের মধ্যে কি হচ্ছে? ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে তাদের মধ্যে, ফোর্স অফ অ্যাট্রাকশন। এবং এই মানে অ্যাটমিক লেভেলে বা মলিকুলার সাইজে যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ ইন্টারাকশন কাজ করছে, তার জন্যই ফ্রিকশন অ্যাকচুয়ালি অরিজিনেট করছে। তাহলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং, তাই নাকি? এবারে আমরা দেখে নেব কিছু ফ্যাক্টর, দ্যাট ইজ ফ্রিকশন কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেগুলি আমরা দেখে নেব। ফ্রিকশন ডিপেন্ডস অন দি ফলোইং ফ্যাক্টরস। ফোর্স অফ ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন, অলরেডি আমরা এই পয়েন্ট আলোচনা করে নিয়েছি, অফ দ্য পয়েন্ট অফ কন্টাক্ট উইথ রেসপেক্ট টু দ্য সারফেস। ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্টস প্যারালাল টু দ্য সারফেস। দি নাম্বার অফ ফ্রিকশনাল ফোর্সেস অ্যাক্টিং অন এ বডি ডিপেন্ডস অন দি নাম্বার অফ কন্ট্যাক্ট সারফেসেস। তাহলে যতটা মানে কন্ট্যাক্ট সারফেস থাকবে, যতটা জায়গার মধ্যে কন্ট্যাক্ট থাকবে, ঠিক তত সংখ্যক নাম্বার অফ frictional force কিন্তু অ্যাক্ট করবে। frictional forces produce on account of intermolecular interaction between two bodies or surfaces. অলরেডি আমি এটা তোমাদের সামনে আলোচনা করে দিয়েছি, এটা ইম্পর্টেন্ট। frictional force is self adjusting. frictional force হচ্ছে একটা self adjusting force which increases with the increasing applied force till the body is at rest but on the point of motion. বলছে frictional forceটা হচ্ছে একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যা ইনক্রিজ হতে থাকে আপ টু এ সার্টেন পয়েন্টটাকে যতক্ষণ পর্যন্ত বডিটা রেস্টে থাকবে এবং বিফোর দ্য পয়েন্ট অফ মোশন, মানে অবজেক্টটা মুভ করার ঠিক আগ পর্যন্ত এই মানে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং হয়। ফর ফ্রিকশনাল ফোর্স রিলেটিভ মোশন বিটুইন টু বডিজ and surface is not necessary. In fact, the contact between
টু বডিজ ইজ নেসেসারি। ফ্রিকশনাল ফোর্সের জন্য রিলেটিভ মোশন কিন্তু নেসেসারি না। কোন একটা মানে বডি যদি মুভ নাও করে সেখানেও কিন্তু ফ্রিকশনাল ফোর্স থাকতে পারে, কারণ আমরা ফ্রিকশনাল ফোর্সকে যখন আমরা ক্লাসিফাই করেছিলাম কয়েক ধরনের 4 ধরনের দেখতে পেয়েছিলাম, স্লাইডিং ফ্রিকশন, তারপর স্ট্যাটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, আর রয়েছিল ফ্লুইড ফ্রিকশন। লাস্টের পয়েন্টটা আমরা একটু ভালো করে বুঝি। এখানে একটা ব্লক রয়েছে একটা রাফ সারফেসের উপর। ইফ উই অ্যাপ্লাই এ ফোর্স অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন অর টুয়ার্ডস রাইট, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে ডেভেলপ হবে? অপোজিট ডাইরেকশনে। এইদিকে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করবে। এখন যদি দেখা যায় যে এই বডিটা রেস্টে রয়েছে, তাহলে কি হবে? ফোর্স অ্যাপ্লাইড ফোর্স আর ফোর্স অফ ফ্রিকশন কিন্তু মানে সমান হয়ে যাবে। তো এখানে যে লাস্টের যে পয়েন্টটা বলছে, ফ্রিকশনাল ফোর্স রিলেটিভ মোশন বিটুইন টু বডিজ ইজ নট নেসেসারি, মানে তাহলে এই যে কন্ডিশনটা এটা তখন কি হবে? স্ট্যাটিক ফ্রিকশন হবে। এই যে ফ্রিকশনটা আমরা দেখবো, এই ফ্রিকশনটা কিন্তু এখানে স্ট্যাটিক ফ্রিকশন হবে। তো এটাকে আমরা আরো ডিটেলসে দেখবো, আরো ডিটেলসে আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কয়েকটা সিচুয়েশন এখানে নিয়ে নিয়েছি যেখানে অ্যাপ্লাইড ফোর্স গুলো দেখানো হচ্ছে আর ফ্রিকশনাল ফোর্স গুলো কোন দিকে অ্যাক্ট করে সেগুলো আমরা দেখব। তো প্রথম যে ফিগারটা রয়েছে, এই ফিগারটাতে অ্যাপ্লাইড ফোর্স আমাদের টুয়ার্ডস রাইট সাইডে রয়েছে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে? ঠিক অপোজিট ডাইরেকশনে। এদিকে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাক্ট করবে, ঠিক আছে? এদিকে তোমার ফ্রিকশন। সেকেন্ড পিকচারটাতে দেখো, এই যে অ্যাপ্লাইড ফোর্সটা কিন্তু হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল করে অ্যাক্ট করছে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এখানে আমার কম্পোনেন্ট নিতে হবে। এদিকে থিটা অ্যাঙ্গেল যদি নেই, এদিকে ধরো এফ ফোর্স যদি হয়ে থাকে, এদিকে কম্পোনেন্টটা কি হবে? এফ কস থিটা। আর ভার্টিক্যালি অপোজিট ডাইরেকশনের কম্পোনেন্টটা কি হবে? এফ সাইন থিটা। আর এখানেও ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে হবে? অপোজিট ডাইরেকশনে। এদিকে ফ্রিকশন অপোজিট ডাইরেকশন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফিগারটা। আর থার্ড নাম্বারটা দেখো, থার্ড ফিগারটাতে কিভাবে আমরা করব? থার্ড ফিগারটাতে কিন্তু অ্যাপ্লাইড ফোর্স এই ডাইরেকশনে। তো তার যদি আমি দেখি, এটাও হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, তাহলে এদিকের কম্পোনেন্টটা এফ কস থিটা আর নিচের দিকে এফ সাইন থিটা। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে? অপোজিট দিকে, দ্যাট ইজ এই ডাইরেকশনে ফ্রিকশন কিন্তু অ্যাক্ট করবে। তো আমি এখানে কয়েকটা সিচুয়েশন নিয়েছি যেগুলো তোমাদের প্রবলেম সলভিং করতে, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে খুব হেল্প করবে, ঠিক আছে? তো ফোর্থ নাম্বার কেসটা দেখো কি হচ্ছে, ব্লকটা কিন্তু নিচের দিকে স্লাইড করছে। তো নিচের দিকে স্লাইড করার জন্য মানে ফোর্স যেটা হবে এম জি টু তার ওয়েট, এই দিকেরটা হচ্ছে এম জি কস থিটা, এইদিকে হচ্ছে এম জি সাইন থিটা। তাহলে এম জি সাইন থিটাকে যদি রেসিস্ট করতে হয়, তাহলে তার ব্লকের অপোজিট ডাইরেকশনে, দ্যাট ইজ এইদিকে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা অ্যাক্ট করবে। আচ্ছা, ফিফথ নাম্বারটা দেখো কি বলছে, একটা ব্লক, তার গায়ে আর একটা ব্লক রয়েছে। এখন এই ব্লকটার উপর মানে ওয়েট কি হবে? ডাউনওয়ার্ড। তাহলে এই ব্লকটা কিন্তু নিচের দিকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এখন এই ব্লকটা যদি এই বড় ব্লকটার গায়ে যদি অ্যাটাচ থাকতে হয়, তাহলে কি হতে হবে? এখানে উপরের দিকে কিন্তু ফ্রিকশনাল ফোর্স কাজ করতে হবে। তো এই সিচুয়েশনগুলো তুমি যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে যাবে, সেখানে কিন্তু তুমি তোমরা পাবে, ঠিক আছে? দেখো, আমরা এখানে মানে ফ্রিকশনাল ফোর্সের টাইপটাকে আবার আমরা ডিফাইন করছি, এখানে ডেসক্রাইব করছি। আগে আমরা এখানে 4 ভাগ করেছিলাম, তো এখানে আমাদের মানে সুবিধার জন্য আমরা ফ্রিকশনাল ফোর্সের আমরা এখানে 3টা টাইপে এখানে আলোচনা করব। তো আমরা জেনারেলি ফ্রিকশনাল ফোর্সকে এখানে ভাগ করছি 2টা ভাগে। এখানে স্ট্যাটিক ফ্রিকশন বলছি আর ডাইনামিক ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন, এই 2 ভাগে আমরা এখানে ডিভাইড করছি। সো ফ্রিকশনাল ফোর্স ক্যান বি ডিভাইডেড ইনটু 2 টাইপস, স্ট্যাটিক ফ্রিকশন এন্ড ডাইনামিক ফ্রিকশন। ডাইনামিক ফ্রিকশনকে আমরা কাইনেটিক ফ্রিকশনও বলতে পারি। সো স্ট্যাটিক ফ্রিকশন, হোয়াট ইজ স্ট্যাটিক ফ্রিকশন? It is a self-adjusting force with an upper limit called limiting friction. It is a self-adjusting force with an upper limit called limiting friction. And on the other hand, dynamic friction কাকে বলবো? ডাইনামিক ফ্রিকশন দুইটা রয়েছে, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। তাহলে ডাইনামিক ফ্রিকশন আমরা 2 ধরন পাচ্ছি। তো এখানে আমি একটা দেখো বিষয় লিখে রেখেছি, সবচেয়ে মানে বড় যেটা হয় সেটা হচ্ছে তোমার লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের চেয়ে কম হয় স্লাইডিং ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশনের চাইতে কম হয় রোলিং ফ্রিকশন। এখন লিমিটিং ফ্রিকশন কথাটা মানে কি? আবার ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি দেখো, ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। আমরা মানে জেনেছি আমাদের এই মানে এতটুকু পর্যন্ত যে আলোচনা করেছি, যে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স আপ টু এ সার্টেন লিমিট বা সার্টেন পয়েন্ট। তো ম্যাক্সিমাম যে স্ট্যাটিক ফ্রিকশন সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তো লিমিটিং ফ্রিকশনটা সবচেয়ে বেশি থাকে মানে যখন অবজেক্টটা তোমার রেস্ট কন্ডিশনে থাকে, জাস্ট রেস্টে রয়েছে। এখন যখন অবজেক্টটা স্লাইড করতে শুরু করলো, তখন কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা কমে যাচ্ছে। সেজন্য লিমিটিং ফ্রিকশন থেকে স্লাইডিং ফ্রিকশনের ভ্যালুটা কিন্তু কম থাকবে। আবার স্লাইডিং ফ্রিকশন থেকে দেখবো রোলিং ফ্রিকশনের ভ্যালুটা আর একটু কম। তাহলে আমরা যদি অর্ডারটা দেখি, সবচেয়ে বেশি থাকবে লিমিটিং ফ্রিকশন, তার চেয়ে কম স্লাইডিং ফ্রিকশন, তার চেয়ে একেবারে কম হচ্ছে রোলিং
friction. Static friction. It is the frictional force which is effective before relative motion begins between two surfaces in contact with each other, and its nature is self-adjusting. Static friction এর যে nature সেটা হচ্ছে self-adjusting in direction and magnitude up to a certain limit. এখানে একটা দেখো, আমি একটা ইলাস্ট্রেশন এখানে নিয়েছি স্ট্যাটিক ফ্রিকশনের। একজন পার্সন একটা আলমিরাকে সে কি করছে, এই ডাইরেকশনে কিন্তু সে মানে ফোর্স অ্যাপ্লাই করছে। এখন এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলে স্ট্যাটিক ফ্রিকশন অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে, ফ্রিকশনাল ফোর্স, এটা স্ট্যাটিক হোক বা কাইনেটিক হোক। এখন আমরা কয়েকটা সিচুয়েশন এখানে আমরা ডেসক্রাইব করছি। তো আমি এখানে টেবিলের মাধ্যমে দুইটা জিনিস লিখেছি, কলাম 1 এ লিখছি অ্যাপ্লাইড ফোর্স, আর কলাম 2 তে হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্স। এখানে এই টেবিলটা বা এই যে আলমিরাটা এখানে গ্রাউন্ড থেকে যে ফ্রিকশনাল ফোর্সটা পেলো সেটা আমি লিখছি। এখন একটা এই পার্সন প্রথমে দিল কত, 2 নিউটন ফোর্স দিয়েছে। তো 2 নিউটন ফোর্স যদি দেয়, ফ্রিকশনাল ফোর্স কি করবে, তার উল্টা দিকে ফোর্স দেবে, ফ্রিকশনাল ফোর্সও 2 নিউটন দিচ্ছে। এবারে কি করলো, ওই পার্সন দেখলো মানে এই আলমিরাটা জায়গা থেকে সরছে না, তিনি কি করলেন, আরো ফোর্স বাড়িয়ে দিলেন। তিনি এখন কি করলেন, তিনি এখন 5 নিউটন দিলেন, এবং ব্লকটাও কিন্তু এই আলমিরাটা জায়গা থেকে কিন্তু সরলো না। ফ্রিকশনাল ফোর্সও সেখানে কি করলো, তাকে অ্যাডজাস্ট করে, তাকে ইনক্রিজ করে সে 5 নিউটন করে দিল। তিনি বাড়িয়ে কি করলেন, সেটাকে 9 নিউটন করলেন। ফ্রিকশনাল ফোর্স সেটাকে বাড়িয়ে 9 নিউটন করে দিয়েছে। দেখো এই যে আমি তিনটা এখানে ভ্যালু লিখলাম, এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু নিজে থেকে নিজের ভ্যালুটাকে অ্যাডজাস্ট করতে পারে। এজন্যই বলা হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্ট। এখন কেন আমরা এই ফ্রিকশনাল ফোর্সটাকে মানে আমরা 2 নিউটন ধরলাম যখন অ্যাপ্লাইড ফোর্স 2 নিউটন রয়েছে, আবার যখন অ্যাপ্লাইড ফোর্স যখন 9 নিউটন, আমরা ফ্রিকশনাল ফোর্সকে 9 নিউটন ধরলাম। কেন ধরলাম এটা, কারণ দেখো যখন এই পার্সন 9 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে এই ডাইরেকশনে, তাহলে এই আলমিরাটাকে জায়গায় রাখার জন্য ফ্রিকশনাল ফোর্স কত অ্যাপ্লাই করা দরকার, 9 নিউটন অ্যাপ্লাই করা দরকার। 9 এর বেশি তো অ্যাপ্লাই সে করতে পারবে না, কারণ 9 নিউটন দিলেই এই আলমিরাটা জায়গায় থাকবে। তাহলে এর জন্য সে 9 নিউটন দিচ্ছে। যদি এমন হয় 9 নিউটন এই সারফেসের জন্য ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে ওই পার্সন যখন 10 নিউটন দেবে তখন কি হবে, সে কিন্তু 9 নিউটনের বেশি আর দিতে পারবে না, সে তখন 9 নিউটনই দেবে। তখন কি হবে, তখন কিন্তু এই যে মানে আলমিরাটা রয়েছে সেটা কিন্তু চলতে শুরু করবে, মুভ করতে শুরু করবে। তখন আমরা কি বলবো, তখন কিন্তু বলবো যে মানে ওই বডিটা বা ওই আলমিরাটা সে স্লাইডিং ফ্রিকশনে বা কাইনেটিক ফ্রিকশনের মধ্যে চলে এসেছে। এবং ওই যে 9 নিউটনটা যারা, সেটা হবে কি ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, যাকে আমরা লিমিটিং ফ্রিকশন আমরা বলতে পারবো। নিউমেরিক্যাল ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স টেন্ডেন্সি to generate relative motion of the body. এটা একটা ইম্পর্টেন্ট মানে পয়েন্ট তোমরা মনে রাখতে পারো। এবারে দেখে নেব লস অফ লিমিটিং ফ্রিকশন। ফার্স্ট অফ অল, দ্য লিমিটিং ফ্রিকশন ডিপেন্ডস অন দি নেচার অফ দ্য সারফেস ইন কন্ট্যাক্ট অ্যান্ড দেয়ার স্টেট অফ পলিশ। লিমিটিং ফ্রিকশন ডিপেন্ড করে নেচার অফ দ্য সারফেসেস ইন কন্ট্যাক্ট অ্যান্ড দেয়ার পলিশ। দ্য লিমিটিং ফ্রিকশন অ্যাক্টস tangential to the surfaces in contact and direction opposite to the direction of motion of the body. The value of limiting friction is independent of area of the surface in contact as long as the normal reaction remains the same. The magnitude of force of limiting friction, that is Fs max, between any two bodies in contact is directly proportional to normal reaction between them. তো আমরা যদি তার এক্সপ্রেশন লিখি, কি লিখবো, এই যে লাস্টের পয়েন্টটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। লাস্টের যে পয়েন্টটা, the magnitude of force of limiting friction between any two bodies in contact is directly proportional to normal reaction between them. See, a block is resting on a surface, so the weight mg acts downward and the normal reaction n, or we can use normal reaction r, we can use r or we can use n, which acts perpendicular to the surface. So according to law of static friction, কি বলছে মানে স্ট্যাটিক ফ্রিকশনের যে লতে কি বলছে যে লিমিটিং ফ্রিকশন যেটা রয়েছে, লিমিটিং ফ্রিকশন নর্মাল রিঅ্যাকশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে লিমিটিং ফ্রিকশনকে আমরা লিখছি Fs max is directly proportional to normal reaction রয়েছে। তাহলে এখানে Fs max is equal proportional to r হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। প্রপোর্শনালিটিকে যদি আমি ইকুয়াল করি, একটা কনস্ট্যান্ট আনতে হবে, এটাকে আমরা লিখছি মিউ এস কে আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। কে আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এই ফর্মুলাটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি। Fs max equal to μs into r। আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে কিন্তু
এই ফর্মুলাটা কাজে লাগবে। চলো এবারে দেখে নিই লজ অফ কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের কি লজ রয়েছে? ইফ দ্য বডি ইজ ইন রিলেটিভ মোশন the friction opposing its relative motion is called dynamic or kinetic friction. This is always slightly less than limiting friction. কাইনেটিক ফ্রিকশনটা সবসময় মানে লিমিটিং ফ্রিকশন থেকে স্লাইটলি কম হয়। ইট ডিপেন্ডস অন এন মানে নর্মাল রিয়াকশন। Its value does not depend on the type of motion of the body such as accelerated motion, retarded motion or moving with constant velocity because it is constant friction. তাহলে বডি যদি অ্যাক্সেলারেটেড থাকে বা রিটার্ডেড থাকে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, সেক্ষেত্রে কিন্তু এই কাইনেটিক ফ্রিকশনের কিন্তু কোনো রকম হেরফের হবে না, কারণ এটা একটা কনস্ট্যান্ট ফ্রিকশন। এবং তার যদি নিউমারিক্যাল ভ্যালু যদি আমরা বলি, সেটা কি হবে? এক্সপ্রেশন যেটা কাইনেটিক ফ্রিকশনকে আমরা FK দিয়ে লিখবো। FK ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন। তো এখান থেকে আমরা যদি প্রপোর্শনালিটিকে ইকুয়াল করি, কি আসবে? FK ইকুয়াল টু μK ইন্টু R। তাহলে এটা হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশনের এক্সপ্রেশন। আমি এটাকে বক্স করে দিলাম, হাইলাইটও করে দিচ্ছি। তোমরা এই ফর্মুলাটা সুন্দর করে খাতায় কিন্তু তুলে নাও। আর μK কে আমরা কি বলবো? μK কে বলবো আমরা কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। μK কে আমরা বলছি কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। এবারে আমরা যেটা দেখবো, গ্রাফ বিটুইন অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ফোর্স অফ ফ্রিকশন। গ্রাফ বিটুইন অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ফোর্স অফ ফ্রিকশন। তো আমরা পজিটিভ এক্স ডাইরেকশনে রাখছি অ্যাপ্লাইড ফোর্সকে, ওকে, আর ওয়াই ডাইরেকশনে রাখছি আমরা ফোর্স অফ ফ্রিকশন। আমরা যেই বিষয়টা দেখেছি, অ্যাপ্লাইড ফোর্সকে আমরা এদিকে রাখলাম, এদিকে যে বিষয়টা আমরা দেখেছি, দেখো আপ টু এ সার্টেন লিমিট, দ্যাট ইজ ম্যাক্সিমাম যে স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটটা, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন পর্যন্ত, এই ফ্রিকশনাল ফোর্স কিন্তু অ্যাপ্লাইড ফোর্সের প্রপোর্শনাল কিন্তু ইনক্রিজ করে। তাহলে একটা সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু এই ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? একটা সার্টেন লিমিট পর্যন্ত ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এই জায়গা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কি ফ্রিকশনাল ফোর্স কিন্তু প্রপোর্শনাল। এখন একটা মানে পয়েন্টে পৌঁছানোর পর, দ্যাট ইজ এখানে পৌঁছানোর পর, এটাকে আমরা বলছি ম্যাক্সিমাম যে মানে ফ্রিকশনটা। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আমি লিখে দিচ্ছি স্ট্যাটিক ফ্রিকশন। আর এই পয়েন্টটা যেটা রয়েছে, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তো একটা পয়েন্টে পৌঁছানোর পর কি হচ্ছে, মানে লিমিটিং ফ্রিকশনটা যেটা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, ওই পয়েন্টের থেকে যখন একটু এগিয়ে গেলো, তখন কি হচ্ছে, মানে বডিটা মুভ করতে শুরু করলো। যে মুভ করতে শুরু করলো, তখন কিন্তু সে আর স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে আর নাই বা লিমিটিং ফ্রিকশনের মধ্যে নাই, তখন তার যে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ওই সময় সেই কিন্তু কাইনেটিক ফ্রিকশন তার মধ্যে চলে যাচ্ছে। তাহলে এই গ্রাফটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যেটা পরীক্ষাতেও কিন্তু গ্রাফটা আঁকতে দেয়, যে অ্যাপ্লাইড ফোর্স আর ফোর্স অফ ফ্রিকশনের মধ্যে একটা গ্রাফ তোমরা প্লট করো। এবারে আমরা দেখে নেব অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি জিনিস? দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মে বি ডিফাইন্ড অ্যাজ the angle with which the resultant of the limiting friction and the normal reaction makes with normal reaction. So a block is resting on a surface, rough surface. তাহলে এখানে নর্মাল রিঅ্যাকশন নিচের দিকে তো mg, নর্মাল রিঅ্যাকশন কোন দিকে অ্যাক্ট করবে? দিস ইজ দ্য ডাইরেকশন। এইদিকে নর্মাল রিঅ্যাকশন অ্যাক্ট করছে। নর্মাল রিঅ্যাকশনকে আমরা r দিয়ে ডিনোট করলাম, ওকে, বা নর্মাল রিঅ্যাকশন তোমরা n দিয়েও ডিনোট করতে পারো। চলো এটাকে আমরা n দিয়ে নর্মাল রিঅ্যাকশন ডিনোট করলাম। আর এই ব্লকটার উপর অ্যাপ্লাইড ফোর্স এদিকে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে? তাহলে ফোর্স অফ ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করবে? এইদিকে। তো এইদিকে হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু, যেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। বলছে দি রেজাল্টেন্ট অফ লিমিটিং ফ্রিকশন এন্ড নর্মাল রিঅ্যাকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন আর নর্মাল রিঅ্যাকশনের যদি আমি রেজাল্টেন্ট আঁকি, দ্যাট ইজ আমাকে প্যারালেলোগ্রাম ড্র করতে হবে। ওই রেজাল্টেন্টটা কার সাথে অ্যাঙ্গেল করবে? নর্মাল রিঅ্যাকশনের সাথে যে অ্যাঙ্গেলটা করছে। তাহলে দেখো এই যে ভেক্টরটা আমরা আঁকলাম, এই ভেক্টরটা কিন্তু নর্মাল রিঅ্যাকশন আর এই যে লিমিটিং ফ্রিকশন তার রেজাল্টেন্ট। তো ওইটাকে আমি যদি r দিয়ে ডিনোট করি, এই rটা নর্মাল রিঅ্যাকশনের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ওকে। তো এটাকে আমরা থিটা না দিয়ে ল্যামডা দিই, হ্যাঁ, ল্যামডা দিয়ে আমরা ডিনোট করলাম। তো ল্যামডা হচ্ছে এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ওকে। আচ্ছা দেখো, এখান থেকে আমরা ফার্দার কিছু ক্যালকুলেশন আমরা করতে পারি। যদি রেজাল্টেন্ট ভেক্টরটা যদি r হয়, তাহলে r এর আমরা যদি কম্পোনেন্ট বানাই, তাহলে এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে? r cos ল্যামডা, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা r sin ল্যামডা। অ্যাকচুয়ালি দেখো এখানে r cos ল্যামডা কিন্তু নর্মাল রিঅ্যাকশনের সমান। তাহলে আমরা যেটা লিখতে পারি যে r cos ল্যামডা ইজ ইকুয়াল টু নর্মাল রিঅ্যাকশন n and r sin ল্যামডা ইকুয়াল টু fs max। এটাকে ইকুয়েশন নাম্বার 1, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এখন যদি আমরা
ইকুয়েশন 2 কে 1 দিয়ে ডিভাইড করে দিই, ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1, কি পাবো, আর কেটে যাবে, সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইজ ইকুয়াল টু এফএস ম্যাক্স বাই এন। এই এফএস ম্যাক্স বাই এনটা অ্যাকচুয়ালি কি হবে, আমরা এই যে লিমিটিং ফ্রিকশনের যে লতে আমরা যেটা পেয়েছি যে এফএস ম্যাক্স ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর বা মিউ এস ইন্টু এন, তাহলে এফএস ম্যাক্স ডিভাইডেড বাই এন কি হবে, মিউ এস। তাহলে এই যে ভ্যালুটা এটার কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্রেশন দাঁড়াচ্ছে মিউ এস, কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আর এদিকে সাইন ল্যামডা বাই কস ল্যামডাকে লাগা যাচ্ছে টেন ল্যামডা, তাহলে মিউ এস ইকুয়াল টু টেন ল্যামডা। তাহলে আমরা কিন্তু এখানে একটা সুন্দর একটা রিলেশন পেয়ে গেলাম, কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের টেনজেন্টের সমান। ওকে, এটাকেও আমি হাইলাইট করে দিলাম। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট, দিস ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ, very important term. It is the minimum angle that an inclined plane makes with the horizontal when a body placed on it just begins to slide down. It is the minimum angle that an inclined plane makes. So আমরা এখানে একটা illustration নিয়ে নিয়েছি, a block is resting on an inclined plane and theta is the inclination of the inclined plane, so its weight mgx downward, এবং তার যদি মানে mgটাকে আমরা রিজলভ করে দেই ফোর্স, তাহলে কি হবে, এদিকের কম্পোনেন্টটা mg sin থিটা এন্ড এদিকে হচ্ছে mg cos থিটা। এখন বলছি কি মিনিমাম যে অ্যাঙ্গেলে রাখলে ব্লকটা জাস্ট স্লাইড করতে শুরু করবে। তো আমরা যদি বলি যখন ব্লকটা স্লাইড করবে ওই সময় অপোজিট ডাইরেকশনে স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশনটা অ্যাক্ট করবে। তাহলে স্লাইড করার সময় কি হবে, এই এফএস ম্যাক্স আর এমজি এই সাইন থিটার সমান হবে। ঠিক আছে, এখানে আমরা থিটা দিয়েছি, আমরা এখানে থিটা না দিয়ে ফাই দিতে পারি, ফাই দিয়ে দিই, ফাইটা আমাদের মনে হয় ভালো হবে, থিটার পরিবর্তে এখানে ফাই দিয়ে দিচ্ছি, তোমরা একটু চেঞ্জ করে নাও। ওকে, ফাই আমরা ধরে নিলাম। আর এখানে নর্মাল রিঅ্যাকশনও থাকবে, নর্মাল রিঅ্যাকশনটা দেখিয়ে দিই, নর্মাল রিঅ্যাকশন এদিকে হচ্ছে নর্মাল রিঅ্যাকশন n। তাহলে নর্মাল রিঅ্যাকশন আমরা n ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো n mg cos phi এর সমান হবে, mg cos phi হবে। আচ্ছা, এখন বলছে জাস্ট বিগিনস টু স্লাইড, তো জাস্ট বিগিনস টু স্লাইড মানে কি, এই যে mg sin phi আর fs max সমান হবে, তাহলে কি হচ্ছে mg sin phi is equal to fs max। তো fs max সমান লেখা যাবে কি, এটা তো জাস্ট তাহলে মিউ s ইনটু কি হবে, এটা এই নরমাল রিঅ্যাকশন। তো নরমাল রিঅ্যাকশন আমরা বের করে রেখেছি mg cos phi, আর লেফট হ্যান্ড সাইডে রয়েছে mg sin phi। তো mg যদি ক্যান্সেল হয়ে যায়, আচ্ছা মিউ এস এটা বাদ দিয়ে দিয়েছিলাম, মিউ এসটা থাকতো, mg ক্যান্সেল হলে কি হবে, sin phi বাই cos phi ইকুয়াল টু মিউ এস। তাহলে tan phi ইজ ইকুয়াল টু মিউ এস। তাহলে মিউ এস ইকুয়াল টু কি দাঁড়ালো, স্ট্যাটিক ফ্রিকশন, মিউ এস ইকুয়াল টু দাঁড়ালো 10। তাহলে আবার দেখো অ্যাঙ্গেল অফ রিপোজও কি হচ্ছে, অ্যাঙ্গেল অফ রিপোজের যদি আমরা টেনজেন্ট নেই সেটাও কি হচ্ছে, নিউমারিক্যালি ইকুয়াল হচ্ছে কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনে। তাহলে আমরা আগের যে ওটা দেখলাম অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থেকে, সেখান থেকে পেয়েছি মিউ এস ইকুয়াল টু 10 ল্যামডা, আর এখানে পেলাম মিউ এস ইকুয়াল টু 10 phi। তো এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি কি লিখতে পারি, যে 10 phi ইকুয়াল টু 10 ল্যামডা, দ্যাট ইজ phi ইকুয়াল টু ল্যামডা। তাহলে আমরা বলতে পারছি angle of repose is equal to angle of friction, angle of friction। এবারে দেখব টাইপস অফ কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশনে কি হচ্ছে, দ্য ফোর্স অফ ফ্রিকশন দ্যাট কামস ইনটু প্লে when a body slides over the surface of another body is called sliding friction। and rolling friction কাকে বলছি, the force of friction that comes into play when a body rolls over the surface of another body is called রোলিং ফ্রিকশন। একদম সিম্পল। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে আসে, ওয়াই পুলিং ইজ ইজিয়ার দেন পুশিং, বা ওয়াই পুলিং এ লন রোলার ইজ ইজিয়ার দেন পুশ। দেখো এখানে আমরা প্রথমে পুশিং এর কেসটা আমরা ডিসকাস করি, তারপর আমরা পুলিং এর কেসটা দেখবো। দেখো যখন একজন ম্যান একটা লন রোলারকে পুশ করছেন, তখন কি হচ্ছে তাহলে যখন সে পুশ করছে মানে কি, সে ফোর্সটা কিন্তু এই ডাইরেকশনে সে অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছে, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সের ডাইরেকশন। তো আমরা যদি এই ফোর্সটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু না হরাইজন্টাল না ভার্টিক্যাল, তাহলে আমরা তার কম্পোনেন্ট নিতে হবে, এটা হচ্ছে হরাইজন্টাল ডাইরেকশন, এটা হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশন। এখন যদি এই ফোর্সটা যদি হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে, এফ কস থিটা, কাছেরটা কস, এদিকের কম্পোনেন্টটা হবে এফ সাইন থিটা। এই হচ্ছে ফোর্সের ব্যাপার।
এখন এই যে লন রোলারটার যদি মাস m হয় তার ওয়েট কি হবে, ওয়েটটা কোন দিকে অ্যাক্ট করবে, ডাউনওয়ার্ড ওয়েট অ্যাক্ট করবে। আর গ্রাউন্ড থেকে সে নর্মাল রিঅ্যাকশন পাবে, যেটাকে আমি n দিয়ে লিখছি। এখন দেখো এখানে আবার ফ্রিকশনাল ফোর্সও থাকবে, ফ্রিকশনাল ফোর্সটা দেখাই। ফ্রিকশনাল ফোর্সটা আমরা কোন দিকে দেখবো, যেহেতু এই লন রোলারটা এইদিকে মুভ করছে, এদিকে হচ্ছে তার মোশন, তাহলে ফ্রিকশনাল ফোর্স অবভিয়াসলি অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে। এদিকে হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন, এটাকে আমি FK দিয়ে দিলাম, যেহেতু মোশনে রয়েছে এটা কাইনেটিক ফ্রিকশন। এখন এই রোলারটার আমরা মানে ডাইনামিক্সটা আমরা লিখলে বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো নর্মাল রিঅ্যাকশনটা যদি আমরা ক্যালকুলেট করে নিই, এখানে আমরা ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা কনসিডার করছি, ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো এখানে আপওয়ার্ড ডাইরেকশন নর্মাল রিঅ্যাকশন, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে কি রয়েছে, ফোর্সের এই সাইন কম্পোনেন্টটা রয়েছে। তাহলে নর্মাল রিঅ্যাকশন সমান কি হবে, mg তো রয়েছে, সেই সাথে কিন্তু প্লাস f sin থিটা হয়ে গেছে। এখন ফ্রিকশনাল ফোর্সটা কত হবে দেখো, কেন মানে রোলারকে পুশ করাটা খুবই মানে হয়, ডিফিকাল্ট হয়ে যায়, সেটা এখানে জানতে পারবে। এখানে আমরা যদি ফ্রিকশনাল ফোর্সটা দেখি, ফ্রিকশনাল ফোর্সটা কত হবে, ফ্রিকশনাল ফোর্স আমরা যেটা জানি, ফ্রিকশনাল ফোর্স এটা কাইনেটিক ফ্রিকশন হোক আর স্ট্যাটিক ফ্রিকশন হোক, ফ্রিকশনাল ফোর্স কি হয়, Fk ইকুয়াল টু মিউ কে ইন্টু নর্মাল রিঅ্যাকশন। এখন নর্মাল রিঅ্যাকশনটা কত দ্বারা আছে দেখো, বসিয়ে দিলাম এখানে নর্মাল রিঅ্যাকশনের এক্সপ্রেশনটা, mg প্লাস f sin থিটা। নর্মালি যদি ফ্রিকশন না থাকলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আসতো না, ফ্রিকশন আসে বলেই সমস্যাটা আমাদের হচ্ছে। তো এখানে কি হচ্ছে দেখো, নর্মাল রিঅ্যাকশনটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। ফ্রিকশনাল ফোর্স আমরা যেটা জেনেছি, ফ্রিকশনাল ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন। তো নর্মাল রিঅ্যাকশন যদি বেড়ে যায় তাহলে কি হবে, তোমার ফ্রিকশনাল ফোর্স বাড়বে। ফ্রিকশনাল ফোর্স বাড়লে তোমার এই রোলারটাকে পুশ করাটা কি হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের যে ফ্রিকশনাল ফোর্সটা আছে সেটা কিন্তু মিউ কে ইন্টু mg প্লাস f sin থিটা। আর পুল করার সময় কি হচ্ছে দেখো, অন দি আদার হ্যান্ড যখন একটা লন রোলারকে পুল করা হচ্ছে, তো পুল করার সময় পার্সন এই ডাইরেকশনে পুল করছে f ফোর্সে। তো আমরা এখানে যদি অ্যাঙ্গেলটা দেখি, এটা হচ্ছে হরিজন্টাল ডাইরেকশন, এটা থিটা। তো এদিকের কম্পোনেন্টটা হবে f cos থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে f sin থিটা। আর তার উপর যে ওয়েট রয়েছে mgটা কি কাজ করবে, ডাউনওয়ার্ড mg। নর্মাল রিঅ্যাকশন আপওয়ার্ড কাজ করবে। তো এখানে যদি নর্মাল রিঅ্যাকশন দেখি কত হচ্ছে, ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো যদি আমরা কনসিডার করি, ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখলে কি হবে, আপওয়ার্ড ডাইরেকশনে কি রয়েছে, নর্মাল রিঅ্যাকশন প্লাস f sin থিটা, আর ডাউনওয়ার্ড রয়েছে mg। তাহলে এখানে দেখো নর্মাল রিঅ্যাকশন কত আছে, নর্মাল রিঅ্যাকশন ইকুয়াল টু mg মাইনাস f sin থিটা। তাহলে এখানে কিন্তু নর্মাল রিঅ্যাকশন কিন্তু কম আসছে। তাহলে এই জায়গাতে যদি আমরা ফ্রিকশনটা দেখি, ফ্রিকশন ইকুয়াল টু কি হবে, মিউ কে ইন্টু mg মাইনাস f sin থিটা। তো এখানে একদম পরিষ্কার যে রোলারকে যখন আমরা মানে পুল করার সময় কিন্তু নর্মাল রিঅ্যাকশনটা কমে যাচ্ছে, যার জন্য ফ্রিকশনাল ফোর্সও কমে যাচ্ছে। ফ্রিকশনাল ফোর্স যদি কম হয় তাহলে মোশনে যে অপোজ করার যে বিষয়টা সেটাও কম আসবে। আর পুল করার সময় দেখো নর্মাল রিঅ্যাকশনটা কত আসছে, mg প্লাস f sin থিটা, আর পুল করার সময় সেটা হয়ে যাচ্ছে fk ইকুয়াল টু মিউ কে ইন্টু mg মাইনাস sin থিটা, ফ্রিকশনাল ফোর্স। সে কারণেই আমরা বলি যে একটা লন রোলারকে পুল করাটা ইজিয়ার পুশ করার চাইতে। আজকের এই ক্লাসে লাস্ট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ এ বডি স্লাইডিং ডাউন অন এ রাফ ইনক্লাইন প্লেন। সো দিস ইজ এ বডি যার মাস হচ্ছে m হচ্ছে মাস অফ দ্য বডির মাস হচ্ছে m, ওকে। আর এই ইনক্লাইন প্লেনের ইনক্লাইনেশন হচ্ছে থিটা ধরে নিলাম। এখন তার যে ওয়েট mg ডাউনওয়ার্ড এক করবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হতে পারে, এই ভ্যালুটা কত হবে, mg cos থিটা, আর এদিকে হচ্ছে mg sin থিটা। নর্মাল রিঅ্যাকশন কোন দিকে হবে, নর্মাল রিঅ্যাকশন হচ্ছে এইদিকে n। ফ্রিকশনাল ফোর্স অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করবে, যেহেতু ইনক্লাইন প্লেন বরাবর নামছে এই জন্য আমরা কাইনেটিক ফ্রিকশন দিলাম। এখন আমাকে বলেছে অ্যাক্সিলারেশন বার করতে, এই একটা বডি স্লাইড করে নামছে। তো অ্যাক্সিলারেশন বার করার জন্য আমার এখানে দেখো এখানে কিন্তু নেট ফোর্স আসবে, কারণ mg sin থিটা ব্লকটাকে ডাউনওয়ার্ড টানছে, আর fk যেটা কাইনেটিক ফ্রিকশন সেটা তার মোশনটাকে অপোজ করছে। তাহলে আমরা যদি নেট ফোর্স বলি, f নেট কি হবে, এখানে mg sin থিটা হবে গ্রেটার mg sin থিটা মাইনাস f কে। তো এখানে mg sin থিটা মাইনাস fk এর ভ্যালুটা কত লাগবে, fk হচ্ছে মিউ কে ইনটু নরমাল রিঅ্যাকশন। তো এখানে নরমাল রিঅ্যাকশন কার সমান হবে, নরমাল রিঅ্যাকশন কিন্তু এখানে mg cos থিটা রয়েছে, বসিয়ে দাও, কিছুই না, mg sin থিটা মাইনাস মিউ কে mg cos থিটা। তাহলে এখানে যদি আমরা mg কমন নিয়ে নেই, কমন নিয়ে নেওয়ার পর কি আসছে, sin থিটা মাইনাস মিউ কে cos থিটা। দিস ইজ f net। তো নেট ফোর্স পেয়ে গেছি, অ্যাক্সিলারেশন বার করা কোনো ব্যাপার না। নেট অ্যাক্সিলারেশন যদি বলি কি হবে, নেট ফোর্স ডিভাইডেড বাই মাস। তো মাস দিয়ে ডিভাইড করলে g কমন নিলে sin থিটা
মাইনাস মিউ কে কস থিটা। তাহলে ইনক্লাইন প্লেন বরাবর যদি অ্যাক্সিলারেশন দেখি সেটা কত হবে, জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। এটাকে আমি বক্স করে দিচ্ছি। তো এটা অনেক সময় আমাদের মানে প্রবলেম সলভিং এ কাজে লাগে, তো এটা তোমরা মানে দেখে নেবে। আমি এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র থিওরি পোর্শনটাকে আলোচনা করলাম, এখানে আমি কোনো নিউমেরিক্যাল ডিসকাশন করছি না। নিউমেরিক্যাল নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো এখানে একটা স্পেশাল কেস তোমরা দেখে নিতে পারো, যে স্পেশাল কেস কি হতে পারে। যদি স্মুথ সারফেস হয় তাহলে কি হবে, তোমার মিউ কেটা কি হবে, জিরো হবে, কোনো ফ্রিকশন থাকবে না। তখন কিন্তু অ্যাক্সিলারেশনটা কত দাঁড়াচ্ছে, শুধু জি সাইন থিটা। অর্থাৎ স্মুথ সারফেসে যখন একটা ব্লক স্লাইড করে নামবে তখন শুধুমাত্র জি সাইন থিটা অ্যাক্সিলারেশন অ্যাক্ট করে থাকে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। নিউটনস লজ অফ মোশন চ্যাপ্টারের উপর আমি বেশ কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা সেই ভিডিওগুলিও দেখতে পারো। কারণ একটা ভিডিও দেখে কিন্তু তুমি একটা চ্যাপ্টারের কমপ্লিট কনসেপ্ট নিতে পারো না, এবং তার জন্য তোমাকে আরো কয়েকটা ভিডিও দেখা প্রয়োজন রয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করতে পারো, আর চ্যানেলে যদি নতুন ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। চলো আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে।